জাদুকর তোমাকে সন্তুষ্ট করিবার জন্য তোমার অনুরোধ অমান্য করিতে পারিবে না। সে সমস্তটুকু নিঃশেষিত রূপে পান করিবে, কিন্তু পান করিবার পর আর তাহাকে স্থিরভাবে বসিয়া থাকিতে হইবে না, একেবারে ঢলিয়া পড়িবে। তাহার পর যাহা করিতে হয় আমি করিব। রাজকন্যা আলাদিনের কথা শুনিয়া বলিলেন, একটা সামান্য জাদুকরের সঙ্গে এভাবে আমোদ প্রমোদের অভিনয় করিতেও আমার মনে ঘৃণার উদ্রেক হইতেছে, কিন্তু কার্যোদ্ধারের জন্য সকলই করিতে হয়। আমার মনে ইহাতে যতই ঘৃণার সঞ্চার হোক, আমাকে ইহা করিতেই হইবে। আমি বুঝিতেছি ইহা ভিন্ন তোমার কিংবা আমার উদ্ধারের আশা নাই। রাজকন্যার নিকট হইতে আলাদিন বিদায় লইয়া চলিয়া গেল এবং সমস্ত দিন প্রাসাদের অদূরে প্রতীক্ষা করিয়া রাত্রিকালে গুপ্ত দ্বারপথে প্রাসাদের মধ্যে প্রবেশ করিল। এদিকে সন্ধ্যার পূর্বেই রাজকন্যা পরম যত্নে বিবিধ বস্ত্রালঙ্কারে দেহ সুসজ্জিত করিলেন, সুন্দর রূপে বেণী রচনা করিলেন, মুখে প্রসন্নতা আনয়ন করিলেন। প্রসাধনে তাহার রূপ যেন শতগুণে উছলিয়া উঠিল। তাহার পর নির্বোধ জাদুকরকে প্রতারিত করিবার জন্য তাহার আগমন প্রতীক্ষায় প্রেমের ফাঁদ পাতিয়া সোফার উপর বসিয়া রহিলেন। সন্ধ্যাকালে জাদুকর রাজকন্যার সমীপে উপস্থিত হইল। রাজকন্যা তাহাকে তাহার কক্ষ দ্বারে দেখিবা মাত্র উঠিয়া দাঁড়াইলেন এবং মহা সমাদরে তাহাকে ভিতরে আহ্বান করিলেন। পার্শ্ববর্তী উৎকৃষ্ট আসনে তাহাকে বসিবার জন্য অনুরোধ করিলেন। রাজকন্যা জাদুকরকে কোনোদিন দুর্বাক্য ভিন্ন মিষ্ট কথা বলেন নাই। আজ এই প্রকার সমাদর দেখিয়া এবং রাজকন্যার রূপ ও বস্ত্রালঙ্কারের আতিশয্যে শতগুণ উজ্জ্বল হইয়াছে লক্ষ্য করিয়া জাদুকর একেবারে মুগ্ধ হইয়া গেল। তাহার চৈতন্য ও বুদ্ধি লোপ পাইল। পাপ লালসা তাহার বুকের মধ্যে হু হু করিয়া চলিতে লাগিল। রাজকন্যার দীপ্ত আখি তারা দুটি তাহার হৃদয় বিধিয়া প্রাণ বাহির করিবার উপক্রম করিল। জাদুকর মুগ্ধ হৃদয়ে রাজকন্যার নির্দিষ্ট আসনে বসিয়া পড়িল। কিয়ৎকাল স্থিরভাবে থাকিয়া জাদুকর আত্মসংবরণ করিয়া লইলে রাজকন্যা তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আজ তুমি আমার ব্যবহারে কিছু বিস্মিত হইয়াছ বোধ হইতেছে, কিন্তু বিস্ময়ের কোনো কারণ নাই। আমি এ কয়দিন অবস্থা পরিবর্তনে এতই দুঃখিত, ব্যথিত ও মর্মাহত হইয়াছিলাম যে তোমার প্রণয় নিবেদন আমার কর্ণে প্রবেশ করে নাই। তোমাকে দুর্বাক্য বলিতেও আমি কুণ্ঠিত হই নাই, কিন্তু আমি আমার অদৃষ্টের পরিণাম চিন্তা করিয়া দেখিলাম, বুঝিলাম আলাদিন আমার পিতার আদেশে এতদিন মৃত্যুমুখে পতিত হইয়াছে। এ জীবনে যে পিতার সহিত সাক্ষাৎ হইবে সে আশাও নাই। সুতরাং এখন যাহাতে পূর্ব কথা ভুলিয়া যাইতে পারি, আবার সুখ স্বপ্নে নিমগ্ন হইতে পারি, তাহা করাই আমার কর্তব্য। আমি এখন হইতে তোমার প্রেমে আত্মসমর্পণ করিব মনে করিয়াছি। তুমি ভিন্ন এ বিদেশে আমার দ্বিতীয় আত্মীয় আর কেহ নাই। আমার প্রতি তোমার প্রেমের পরিচয় পাইয়াছি। তোমার অনুরাগে আমার অবহেলা করা কর্তব্য নহে। প্রিয় বন্ধু, তুমি আমার পূর্বকৃত রূঢ় আচরণের কথা বিস্মৃত হও। আমি তোমার অভ্যর্থনার জন্য খানার আয়োজন করিয়াছি। আজ আমার সহিত তোমাকে আহার করিতেই হইবে, কিন্তু আমার কাছে চীন দেশের যে মদ্য আছে তাহা আদৌ উৎকৃষ্ট নহে। আমার ইচ্ছা তুমি আফ্রিকা দেশোৎপন্ন উৎকৃষ্ট মদিরা ক্রয় করিয়া আনো, তাহা হইলে আমাদের আমোদ বেশ জমাটি হইবে। জাদুকর ইতিপূর্বে একদিনও মনে করিতে পারে নাই যে সে এত সহজে রাজকন্যার প্রণয়ভাজন হইতে পারিবে। রাজকন্যার কথাগুলি তাহার নিকট অত্যন্ত সরল প্রেমপূর্ণ বলিয়া বোধ হইল। রাজকন্যার সোহাগে সে আহ্লাদে আত্মহারা হইয়া পড়িল। রাজকন্যাকে বলিল, প্রিয়তমে,
তোমার কথা শুনিয়া আমি বড়ই আনন্দিত হইলাম। এখানে অতি উৎকৃষ্ট মদ্য পাওয়া যায়, তাহাতে সন্দেহ নাই। বিশেষত আমার গৃহে যে মদ্য আছে, পৃথিবীর আর কোথাও সেরূপ উৎকৃষ্ট মদ্য পাওয়া যায় না। আমি তাহারই 2 বোতল এখনই আনিতেছি। রাজকন্যা বলিলেন, প্রিয়তম, তুমি নিজে যাইও না, তোমার বিরহ আমার অসহ্য। তুমি অন্য কাহাকেও পাঠাইয়া এখানে বসিয়া আমোদ করো। জাদুকর বলিল, সুন্দরী, আমি কি আর ইচ্ছা করিয়া যাইতেছি? আমি ভিন্ন সে মদ্য আর কেহ আনিতে পারিবে না, আমাকেই যাইতে হইবে। তুমি একটু অপেক্ষা করো, শীঘ্রই ফিরিয়া আসিব। রাজকন্যা বলিলেন, আমি তোমার আশায় বসিয়া থাকিলাম। খাদ্যদ্রব্য সমস্ত প্রস্তুত, দেখিও যেন বিলম্ব না হয়। এ অধিনীকে বেশিক্ষণ ভুলিয়া থাকিও না। জাদুকর প্রফুল্ল চিত্তে আলাদিনের প্রাসাদ পরিত্যাগ করিয়া মদ্য আনিতে চলিল। এদিকে রাজকন্যা একটি পানপাত্রে আলাদিন প্রদত্ত সাদা চূর্ণ ঢালিয়া পাত্রটি নির্দিষ্ট স্থানে রাখিয়া দিল। ইহার অল্পকাল পরেই জাদুকর 2 বোতল মদ্য লইয়া রাজকন্যার কক্ষে প্রত্যাগমন করিল এবং রাজকন্যার পাশে বসিয়া তাহার সুন্দর মুখের দিকে সতৃষ্ণ নয়নে চাহিতে লাগিল। সুন্দর মুখে হাসির তরঙ্গ তুলিয়া রাজকন্যা বলিলেন, আমার ইচ্ছা ছিল তোমাকে কিছু গান শুনাই, কিন্তু আমরা এখানে যখন কেবলমাত্র 2 জন আছি, তখন গীত অপেক্ষা গল্পই তোমার অধিক প্রীতিকর হইবে, কি বলো? রাজকন্যার গভীর প্রেমের পরিচয় পাইয়া জাদুকর বিগলিত হৃদয়ে বলিল, সেই ভালো, গল্পই বলো। তোমার বিধু মুখে মধুর গল্প শুনিতে আমি বড় ব্যগ্র হইয়াছি। গল্প করিতে করিতে রাজকন্যা জাদুকর প্রদত্ত 1 পাত্র মদ্য পান করিলেন। তাহার পর তিনি বলিলেন, তোমার মদ্য ভাই সত্যি অতি উৎকৃষ্ট। এমন উত্তম মদ্য আমি জীবনে কখনো পান করি নাই। জাদুকর বলিল, রাজকন্যা, তুমি বড় সুরসিকা, মদ্যের গুণ ঠিক বুঝিয়াছ। বলিতে কি, মদ্য পান করিয়া এত আমোদ আমি আর কোথাও কখনো পাই নাই। উভয়ের মধ্যে পুনঃ পুনঃ মদ্যপান চলিতে লাগিল। জাদুকর সম্পূর্ণরূপে বিমোহিত হইল। কিয়ৎক্ষণ আমোদের পরে রাজকন্যা বলিলেন, এ দেশে মদ্যপানের রকম কি জানি না, কিন্তু আমাদের চীন দেশের নিয়ম এই যে আমরা নিজের নিজের স্বতন্ত্র পাত্র রাখি। যাহাকে অত্যন্ত ভালোবাসা যায়, নিজের হাতে সেই পাত্রে মদ ঢালিয়া সেই ভালোবাসার পাত্রকে উপহার প্রদান করা হয়। এ নিয়মটি বড় উত্তম বলিয়া আমার মনে হয়। জাদুকর বলিল, রাজকন্যা, ঠিক বলিয়াছ, বড় উত্তম নিয়ম। আমি মনে করিতেছি চীন দেশের এই নিয়ম আমি আফ্রিকা দেশে প্রচলিত করিব। আমি তোমার অনুগ্রহের কথা কখনো ভুলিব না। তোমাদের দেশের নিয়মেই কিছুকাল মদ্যপান চলুক না। রাজকন্যা দেখিলেন ইহাই সর্বোৎকৃষ্ট অবসর। তিনি একজন দাসীকে একটি মদ্যপাত্র বাহির করিয়া দিবার জন্য আদেশ করিলেন। দাসী পূর্ব শিক্ষা অনুসারে যে পাত্রে চূর্ণ সংরক্ষিত হইয়াছিল, তাহাই বাহির করিয়া রাজকন্যার হস্তে প্রদান করিল। রাজকন্যা তাহা মদ্যে পূর্ণ করিয়া জাদুকরের হস্তে প্রদান করিলেন। জাদুকর রাজকন্যাকে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রদান করিয়া পাত্রস্থ সমস্ত মদিরা এক নিঃশ্বাসে উদরস্থ করিল। যেমন পাত্রটি নিঃশেষিত করিল, অমনি সে সোফার উপর ঢলিয়া পড়িল এবং ঘোর নিদ্রায় আচ্ছন্ন হইল। তাহার বিন্দুমাত্র চৈতন্য রহিল না। জাদুকরকে অচেতন দেখা মাত্র রাজকন্যা দ্বার খুলিয়া দিলেন। আলাদিন অন্য কক্ষে আগ্রহে প্রতীক্ষা করিতেছিল। সে তৎক্ষণাৎ সেই প্রমোদ কক্ষে প্রবেশ করিল। রাজকন্যাকে আনন্দপূর্ণ হৃদয়ে ধন্যবাদ প্রদান করিয়া আলাদিন বলিল, প্রিয়তমে, এখনো আমাদের আনন্দ প্রকাশ করিবার সময় আসে নাই।
তুমি পক্ষান্তরে গমন করো, আমি সত্বর যাত্রার আয়োজন করি। রাজকন্যা সেই প্রমোদ কক্ষ পরিত্যাগ করিলে আলাদিন দরজা বন্ধ করিয়া দিল। তাহার পর জাদুকরের পরিচ্ছদ খুলিয়া তাহার বুকের সন্নিকট হইতে অদ্ভুত প্রদীপটি বাহির করিয়া লইল এবং তাহা ঘর্ষণ করিল। মুহূর্ত মধ্যে প্রদীপের দাস সেই বিকটাকার দৈত্য আলাদিনের সম্মুখে উপস্থিত হইয়া তাহার আদেশের প্রতীক্ষা করিতে লাগিল। আলাদিন তাহাকে বলিল, দৈত্যরাজ, তুমি এই প্রাসাদ এখান হইতে তুলিয়া লইয়া এই মুহূর্তে চীন দেশে যাত্রা করো এবং যেখানে ইহা পূর্বস্থাপিত ছিল সেই স্থানে সংস্থাপিত করো। দৈত্য মস্তক নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিয়া তৎক্ষণাৎ অন্তর্হিত হইল। তাহার পর ভূমিকম্পের মতো প্রাসাদটি অতি অল্প পরিমাণে দুইবার কাঁপিয়া উঠিল। আর কিছু বুঝিতে পারা গেল না। কিন্তু এই অল্পকালের মধ্যেই দৈত্য আলাদিনের প্রাসাদ চীন দেশে আনিয়া সুলতান প্রাসাদ সন্নিকটে স্থাপন করিয়া প্রস্থান করিল। আলাদিন রাজকন্যার কক্ষে প্রবেশ করিয়া বলিল, প্রিয়তমে, পল্ল প্রভাতে আমাদের আনন্দ পূর্ণতা লাভ করিবে। কাল হইতে আমরা নিঃসঙ্ক চিত্তে সুখ ভোগ করিব। আলাদিন দীর্ঘকাল উপবাসী ছিল। রাজকন্যা জাদুকরের জন্য যে খাদ্যদ্রব্য সংগ্রহ করিয়াছিলেন তখনও তাহা টেবিলের উপর সজ্জিত ছিল। আলাদিন রাজকন্যার পাশে আহার করিতে বসিল। উভয়ে ইচ্ছানুসারে মদ্যপান করিলেন। আলাদিন দেখিল জাদুকরের পুরাতন মদ্য সত্যি অতি উৎকৃষ্ট। আহারান্তে উভয়ে শয়নকক্ষে প্রবেশ করিলেন।